নমস্কার বন্ধু, আজ আপনাদের প্রথমে নিয়ে যাব চেতলা আদিগঙ্গার ঘাটে। সেখানে মহালয়ের তর্পণ হচ্ছে, সেটা তুলে ধরব। কালীঘাটে যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেটাকে তারপরে তুলে ধরে আপনাদের কাছে দেখাবো। অনেক প্রতিমা কমপ্লিট হয়ে গেছে এবং অনেক প্রতিমা এখনও বাকি রয়েছে, সেগুলোও আপনাদের কাছে তুলে ধরবো। তারপর আপনাদের নিয়ে যাব ৬৬ পল্লীর যে পুজো হচ্ছে তাদের থিম তুলে ধরব। তাদের ২০২৫-এর থিম হচ্ছে শক্তি রূপা, সেইটা তুলে ধরব। ৬৬ পল্লী কত সুন্দরভাবে আজকেরই তাদের চক্ষুদান হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরব। আর কত সুন্দরভাবে তাদের শক্তি রূপা প্যান্ডেল গড়ে তুলেছে, সেও তুলে ধরব। এরপর আপনাদের নিয়ে যাব বাদামতলা আষাঢ় সংঘ, সেখানে পুজোর প্রস্তুতি চলছে, সেটা তুলে ধরব। এখনও তাদের কমপ্লিট হয়নি বাদামতলা আষাঢ় সংঘ। এই তুলে ধরে আজ আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে নিয়ে দেখাবো এই কালীঘাট অঞ্চলে আর চেতলা অঞ্চলে। সেইগুলো দেখার পর আপনারা আপনাদের মতামত জানাবেন এবং বলবেন। মহালয়া হলো পিতৃপক্ষ দেবীপক্ষের হচ্ছে সন্ধিক্ষণ, যা দুর্গাপুজো উৎসবের সূচনা করে। এই দিনে দেবী পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মহিষাসুরকে পরাজিত করে মন্দের ওপর ভালো জয় প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার একটি উদ্দেশ্য এই দিনে পালন করা হয়। সেখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মহালয়া মূলত দেবী দুর্গার মহিষাসুর বধের মাধ্যমে অশুভর ওপর শুভের জয়কে নির্দেশ করে। এখানে দেখুন কত সুন্দরভাবে এই চেতলা ঘাটে তর্পণ হচ্ছে। আপনারা এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে কত দেব দেবী আছে এই মন্দিরে, এই চেতলা ঘাটে, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন, দেখার মতন। এরপর আপনাদের নিয়ে যাব অরুণ পাল অ্যান্ড সন্স, কালীঘাট, কলকাতা ২৬। ৬৬ পল্লীর আগে সেখানে যে দুর্গা প্রতিমা তৈরি করছে কত সুন্দরভাবে, সেই স্টুডিওতে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো দুর্গা প্রতিমা কিভাবে তৈরি করছে। এখানে কত সুন্দরভাবে দুর্গা প্রতিমা নির্মাণের ঐতিহ্য বহু প্রাচীন এই ৬৬ পল্লী মানে কালীঘাটের এই অঞ্চলে। কয়েক শতাব্দী ধরে মৃৎশিল্পীরা মাটি দিয়ে তাদের দেবীর মূর্তি তৈরি করে আসছেন। এই কালীঘাট অঞ্চলের দুর্গা প্রতিমা শুধুমাত্র শহরে নয়, দেশের বাইরেও এই অঞ্চল থেকে দেখুন এখানে ঢাকের সাজে করেছে। তারপরে নানা রকম প্রতিমা কত সুন্দরভাবে করেছে। এই শিল্পে শত বছর পুরনো, বহু আগে থেকেই এইখানে কুমোরদের এবং পটুয়াদের কাজ হয়ে আসছে। এই কালীঘাট অঞ্চলে শিল্প শিখে এসেছেন, সময়ের সাথে ঐতিহ্যকে উন্নতি করেছেন। এইটা দক্ষিণ কলকাতার পটুয়া পাড়ার ওই কাছে এই যে দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে, মৃৎশিল্পীদের এখানে বাসস্থানও আছে এবং পটুয়া পাড়া নামে পরিচিত আসছে। এই শিল্পীরা দুর্গা প্রতিমা নির্মাণ করে আসছেন। এখানকার কুমোরদের তৈরি শিল্পী রীতি অত্যন্ত উন্নতমান। দেখুন এখানে সাজের কাজ কত সুন্দরভাবে গড়ে উঠেছে। খড়, মাটি, তেঁতুল এবং উপকরণ ব্যবহার করে দেবী মূর্তির জীবন্ত করে তোলে এই কালীঘাট অঞ্চলের পটুয়া এবং কুমোররা। এই কালীঘাট অঞ্চলে প্রতিমা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অনেক জায়গায় এখান থেকে যায় এবং ঘরোয়া বেশিরভাগ প্রতিমা এখানে তৈরি হয়ে থাকে। ছোট ছোট প্রতিমা কত সুন্দর দেখার মতন। প্রতিমাগুলো উৎসব
ও পুজোয় ব্যবহৃত হয়। দেশ বিদেশে মানুষের প্রশংসা কুড়িয়েছে এই কালীঘাট পটুয়াপাড়া অঞ্চলের। এবং এই যে ৬৬ পল্লীর আগে যে তৈরি হচ্ছে, সত্যি দেখার মতন। দুর্গা প্রতিমা নির্মাণের জন্য এই পটুয়া ও কুমোররা একটি ঐতিহ্যবাহী পেশা ও একটি সংস্কৃত এক অবিচ্ছিন্ন অংশ। বহু প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন এই কালীঘাট অঞ্চলে। বর্তমানে কুমোর ও শিল্পী শুধু স্থানীয় পুজোয় নয়, বরং বিশ্বজুড়ে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠানেও তাদের শিল্পকর্ম উপস্থাপন করে। এটি তাদের শিল্পকে একটি আন্তর্জাতিক পরিচিত করে এনেছে। এই পটুয়া পটশিল্পের দেখুন ঢাকের সাজে কত সুন্দর কাজ করে গড়ে তুলছে তারা প্রতিমা। তাদের এই প্রতিমা প্রায় শেষ হয়ে গিয়েছে। এবারে পাড়ার ক্লাব এবং বাড়ির প্রত্যেক যাদের বায়না আছে এই প্রতিমা সেখানে চলে যাবে। আজ মহালয় বলে আমি তর্পণ করার পর এইগুলো আপনাদের কাছে তুলে ধরছি। কালীঘাট অঞ্চলে প্রতিমা তৈরি হয়, অনেকে জানে না, সেটাও জেনে যাবে। পটুয়াপাড়া এবং কালীঘাট ৬৬ পল্লীর পাশে পার্কে কত সুন্দরভাবে প্রতিমা গড়ে উঠেছে, দেখার মতন। এবং মুগ্ধ হয়ে যাবেন এখানে এসে প্রতিমা দেখলে, সত্যি দেখার মতন। পুরো সবই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ঢাকের সাজ, গয়না পরানো, আর কিছু কাপড় পুরো পরানো হয়ে গেছে, আর কিছু প্রতিমা তৈরি করতে বাকি আছে। তাই আশা করি আপনারা এই ছোট্ট ব্লগটি দেখবেন এবং কত কষ্ট করে তারা প্রতিমা শিল্পী গড়ে তোলে এই কুমোররা। এবং পটুয়া, কালীঘাটের পটুয়া খুবই নামকরা, আন্তর্জাতিক পটুয়া তাদের নাম আছে এই কালীঘাট অঞ্চলে। তাই আজ কালীঘাট অঞ্চলে পটুয়াপাড়ার আগে যে শিল্পীরা কত সুন্দরভাবে দুর্গা প্রতিমা তৈরি করে তুলছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তরুণ পাল অ্যান্ড সন্স কত সুন্দরভাবে প্রতিমা গড়ে তুলছে, সত্যি দেখার মতন, মুগ্ধ হয়ে যাওয়ার মতন। এইখানে আসবেন, দেখবেন এখানে যে প্রতিমা তৈরি করে, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। কত রং বেরং ব্যবহার করে, কত কাপড়, কত জড়ি, শিল্পী দিয়ে তারা কত পুঁতি দিয়ে গড়ে তুলেছে এই প্রতিমা। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরপর আপনাদের নিয়ে যাব ৬৬ পল্লী। এবারে তাদের থিম হচ্ছে শক্তিরূপা। কত সুন্দরভাবে এদের এবছরের প্যান্ডেল গড়ে তুলছে, দেখুন টালি দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে শক্তিরূপা এদের থিম গড়ে তুলছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে, ওপরে দেখুন ত্রিশূল আছে, আর দেখুন পুরো টালি দিয়ে ধাপে ধাপে কত সুন্দরভাবে এদের প্যান্ডেল তৈরি করেছে। এই থিমে বলছে যে চণ্ডিকা দেবী ভগবতীর একটি রূপ, তিনি দেবী চামুণ্ডর সাথে সদৃশ্য ভাগ করে নেন। শুধুমাত্র নামেই নয়, গুণ ও রূপ প্রকাশের মাহাত্ম্য। চামুণ্ড হলেন দেবীর সেই বিশেষ প্রকাশ, যিনি অসুর বধে ভয়ঙ্করী রূপে আবির্ভূত হন। তিনি আদ্যা শক্তি, সপ্তম মাতৃকার মধ্য প্রধান। আবার তিনি দুর্গা, তিনি ভগবতী। এই তাদের দেখুন কত সুন্দরভাবে চক্ষুদান হচ্ছে আজ মহালয়ের দিনে। এই ৬৬ পল্লীতে গিয়েই দেখতে পেলাম। এই হলো শক্তিরূপা, তাদের বর্ণনা এখানে তুলে ধরেছেন। আপনারা পারলে পজ করে তুলে দেখে নেবেন যে শক্তিরূপা সম্বন্ধে তারা বলেছে। সত্যি ৬৬ পল্লী প্যান্ডেল দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এখনও কমপ্লিট হয়নি, আপনারা আসবেন এই ৬৬ পল্লী। আষাঢ় সঙ্গর পাশেই এই ৬৬ পল্লী। আপনারা কালীঘাট থেকেও আসতে পারেন, রাসবিহারী থেকেও আসতে পারেন, বা আপনারা কালীঘাট মেট্রো থেকে নেবে বলবেন যে
আশার বাদামতলা আশার সঙ্গ ৬৬ পল্লী তার পাশেই গড়ে উঠেছে। এবারে তাদের সিম হচ্ছে শক্তিরূপা কত সুন্দরভাবে গড়ে তুলেছে। পর আপনাদের নিয়ে যাব বাদামতলা আশার সঙ্গ। এর থিমে লেখা আছে যে মর্তের বিনিময়ে আপডেট ফলো করি। এই হচ্ছে এদের থিম, কত সুন্দরভাবে গড়ে উঠছে এই থিম। দেখুন এখনো কমপ্লিট হয়নি, এখন অনেক বাকি আছে। এবং এখানে জগন্নাথ বলরাম একটা ছবি ফুটিয়ে তুলেছে এবং কাজ চলছে কত সুন্দরভাবে। ওপরে কালীর একখানা চিত্র তুলে ধরেছে কত সুন্দরভাবে, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। কলকাতা বাদামতলা আশার সঙ্গ আর প্রায় শেষের মুখে। তো প্যান্ডেল তৈরি, দেখুন কত সুউচ্চ প্যান্ডেল করেছে, তাদের দেখার মতন। এখনও কমপ্লিট হয়নি, আর হয়তো ৪-৫ দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর এই বিখ্যাত আশার সঙ্গ দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেল করছে। তাদের ক্লাব আজ নয়, বহুত বছর ধরে প্রত্যেক বছরই তাদের ভালো পুজো করে আসে। আর এই দেখুন এখানে জগন্নাথ বলরাম আর একে ফুটিয়ে তুলেছে। আর এই আশার সঙ্গে আসতে গেলে সবচেয়ে সহজ উপায়, কালীঘাট মেট্রো থেকে নেবে আপনারা বলবেন যে আশার সঙ্গ বাদামতলা, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। আর একটা উপায়, বাসে করে রাসবিহারীতে নেবে, 2 পায়ে হেঁটে চলে আসবেন। এই হলো মর্তের মানে আপডেট ফলো করো। এরা এইটা করেছে, সবাইকে ফলো করতে বলছে। এইভাবে আজকের এই প্যান্ডেল গড়ে উঠেছে। এই হলো আশার সঙ্গ, কত বড় প্যান্ডেল, পুরো কত সুন্দরভাবে এখানে পুজো হয়ে থাকে। রাসবিহারী থেকে আসার সময় এই রাস্তা দিয়ে ঢুকে আপনাদের বা আশার সঙ্গে ঢুকতে হবে। এই হলো রাসবিহারী ঢোকার মুখ। ঠিক এইভাবে চলে আসবেন, চলে ঢুকে যাবেন। দেখুন এই হলো, একদিকে রাসবিহারী চলে গেছে, একদিকে চলে গেছে হচ্ছে কালীঘাট শ্মশান, আর একদিকে চলে গেছে আশার সঙ্গে ঢোকার রাস্তা। এইভাবে এখানে পৌঁছে, এইটা হলো কালীঘাট শ্মশানের দিক, আর এইটা হলো। নমস্কার বন্ধু, আজ আপনাদের মহালয় উপলক্ষে চেতলা ঘাটে তর্পণ দেখালাম প্রথমে, তারপর চেতলা নিয়ে গেলাম কালীঘাট অরুণ পাল অ্যান্ড সন্স, সেখানে যে প্রতিমা নির্মাণ করছে প্রায় শেষে হয়ে মুখে, সেটা তুলে ধরলাম। তারপরে ৬৬ পল্লী যেভাবে তাদের পূজা পরিক্রমা শেষের মুখে চক্ষুদান করছে, এবং তারপরে আপনাদের তুলে ধরলাম বাদামতলা আশার সঙ্গ। এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনারা আপনাদের মতামতে জানাবেন। নমস্কার। কলকাতা বৃষ্টির ফলে অবস্থা দেখুন, রবীন্দ্র সরোবর লেকের অবস্থা। পুরো হয়ে গেছে জলে জলময়। এটা আপনাদের কাছে তুলে ধরছি। এই অবস্থায় লোকে চলেছে কাজে গাড়ি নিয়ে। পুরো গঙ্গা নদী বইছে। এই হলো গঙ্গা নদী। এই দেখুন গাড়ি আসছে। এই দেখুন লেক গার্ডেন। গঙ্গা নদী যাচ্ছে, আদি গঙ্গা এখন এখান থেকে শুরু হয়ে গেছে, এই লেক থেকে। কলকাতার লেকের অবস্থা দেখুন কি অবস্থা।
ওই দেখুন পুরনো রিক্সা আসছে, টানা রিক্সা করে। প্রায় 1 কোমর সমান জল এই লেক অঞ্চলে। আদিগঙ্গার পাড়ে চলে এসেছি আমরা। এই দেখুন টানা রিক্সা এখনো চলছে, কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা। আদিগঙ্গা দিয়ে যাচ্ছে রিক্সা। কত রোমান্টিক দৃশ্য। আদিগঙ্গা চলে এসছে লেকে, রবীন্দ্র সরোবর লেকে। এই অঞ্চলে সোমবার গতকাল রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রবল বর্ষণে কলকাতা কার্যত ভেসে গেছে, যার ফলে শহরের বিভিন্ন প্রান্তে হাঁটু থেকে বুক সমান জল জমেছে। এই যেরকম আপনাদের কাছে আজ আমি রবীন্দ্র সরোবর লেকটাকে এখানে তুলে ধরছি। দেখুন কি অবস্থা, কোমর সমান জল। মেট্রো ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে, রাস্তাঘাট বাস অটোর অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলা বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন প্রশাসন। জলমগ্ন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বালিগঞ্জ হচ্ছে 295 মিলিমিটার, মুকুন্দপুর 280 মিলিমিটার, গড়িয়া 270 মিলিমিটার, যাদবপুর 285 মিলিমিটার, গড়িয়াহাট 262, কসবা 246। এই মতো এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। যা অবস্থা, অর্ধেকে চিন্তা করছে যাবো কি যাবো না বলে এবারে ব্যাক করছে বাড়িতে, ফুটের ওপর দিয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ার অবস্থা দেখুন, লরি বসে গেছে। এটা বেহালার দিক দিয়ে আসা, আর এটা হচ্ছে মিল্কের দিক দিয়ে। কি অবস্থা, বৃষ্টি কমে যাওয়ার পরও জলের কি অবস্থা। এত অল্প সময় এত বৃষ্টির ফলে শহর জুড়ে ব্যাপক জল জমেছে, যা বিপর্যয় হিসাবে বর্ণনা করা হচ্ছে। আমি আপনাদের সাউথ কলকাতার লেক এবং আতলা জলে এগুলো তুলে ধরলাম।
আবহাওয়াবিদদের মতে এই দ্রুত বৃষ্টিপ্রবাহ মেঘ ভাঙা বৃষ্টি না নিম্নচাপের প্রভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুজোর আগে এইরকম প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নিয়ে তারা চিন্তিত। এত অল্প সময় এত বৃষ্টির ফলে শহর জুড়ে ব্যাপক জল জমেছে, যা বিপর্যয় হিসাবে বর্ণনা করা হচ্ছে। সামনে দুর্গা পুজো, সেটাও নিয়ে অনেক ক্লাবের চিন্তিত। আজ পুরো শহর স্তব্ধ হয়ে গেছে এই বৃষ্টি দেখে। তাই আপনাদের কাছে আজকের আমি রবীন্দ্র সরোবর লেক কালীবাড়ির কাছে গিয়ে তুলে এনেছি এবং তারাতলা অঞ্চলকে তুলে ধরলাম জলমগ্ন জায়গাগুলো। দেখুন কিভাবে কলকাতার এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আমার প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, পুজোর আগে যত তাড়াতাড়ি জল ব্যবস্থাকে দূর করবে, রাস্তাঘাট পরিষ্কার করবে। কেন মানুষ সব প্রস্তুতি হয়ে আছে পুজোর জন্য, পুজোর মার্কেটিং। নালে এই পরিস্থিতির জন্য অনেক ব্যবসাও মার খাবে। তাই সরকারের কাছে বা প্রশাসনের কাছে অনুরোধ, তারা যেন চটজলদি বৃষ্টি কমার ফলে এই ব্যবস্থাগুলো নেয়। গাছপালা কেটে রাস্তা পরিষ্কার করে জনসাধারণের যাওয়ার সুবিধা করে দেয়। সরকার বাহাদুরের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট ব্লকের দ্বারা। সাউথ ক্যালকাটার লেক গার্ডেন অঞ্চল এবং তারাতলা অঞ্চল ভয়ঙ্কর অবস্থায় আছে, সেইটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই বৃষ্টির কারণে পুরো শহর স্তব্ধ হয়ে গেছে। রাত থেকে টানা বৃষ্টি, তার জেরে জল থই থই কলকাতার দক্ষিণ কলকাতা, এরই মধ্যে জলমগ্ন কলকাতা। কয়েকটি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে প্রশাসন থেকে। গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, নিকাশি খালগুলি জল কানায় কানায় ভর্তি, ফলে খালে জল ফেলা হলেও তা আবার শহরের মধ্যেই ফিরে আসবে। বৃষ্টি না কমলে স্পষ্ট বলতে পারবেন না জল আদৌ নামানো যাবে। তবে বলছে দুপুর 1:30টায় বান আসবে, সেই বান কেটে গেলে তখন জল নামানো সম্ভব হবে। আগে জল খালে যাবে, খাল থেকে নদীতে, তারপর সমুদ্রে। এর বাইরে কোনো উপায় নেই। বন্ধু, এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনারা আপনাদের মতামতে জানাবেন, লিখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব মুদিয়ালি ক্লাব এবং মুদিয়ালি ক্লাবের পাশে শিব মন্দির। এই দুটো পুজো আপনাদের ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরব। আত্মাশুদ্ধি, আর দ্বিতীয়টি হচ্ছে শিব মন্দির। তারা তুলে ধরছে মনসা মঙ্গল কাব্যের মা মনসাকে, তাদের থিম এই বছরের। আমি নিয়ে গিয়ে আপনাদের তুলে ধরছি, দেখবেন। প্রতিমা দেখুন কত সুন্দরভাবে ঢাকের সাজে এই প্রতিমা গড়ে উঠেছে। এখনো এদের কাজ চলছে। মুদিয়ালি ক্লাবের থিম হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা, মনের পবিত্রতা। এই হলো এর অর্থ।
পাপমোচন ও আধ্যাত্মিক উন্নতি এ ভেতরে শান্তি। এটি একটি আধুনিক শব্দ, প্রায়শই আধ্যাত্মিক আলোচনায় ব্যবহৃত হয়। চরিত্র ও আত্মার উন্নতি সাধনের প্রক্রিয়া। আত্মা হচ্ছে নিজ এবং শুদ্ধি হচ্ছে পবিত্রতা থেকে উদ্ভূত। পাপমোচন ও আধ্যাত্মিক উন্নতির ভেতরে শান্তি। দেখুন ওপরে কত সুন্দরভাবে কাজ করে তুলেছে, ফুলের সাহায্যে কাপড় দিয়ে করে কত সুন্দরভাবে, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবে। তারপর দেখুন এখানে যে পিলারগুলো করেছে কত সুন্দরভাবে, এখানে বেশিরভাগ বেতের, তারপরে ফাইবার, তারপর থার্মোকল, সোলার এইসব দিয়ে প্যান্ডেল ফুটিয়ে তুলেছে। তার মধ্যে আছে রড, স্টিলের প্রত্যেকটা জিনিস দিয়ে এই প্যান্ডেল গড়ে উঠেছে। তারপরে হচ্ছে মাটির ভাঁড়, মাটির ঘট, কত সুন্দরভাবে এই প্যান্ডেল গড়ে উঠেছে। আর এখানকার প্রতিমা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। পুরো ঢাকের সাজে, সোলার এর ঢাকের সাজে এই প্রতিমা। আর কাজ দেখুন, হাতের কাজ নিখুঁত। মাইল স্টিল পাইপ দিয়ে, তারপরে ইট দিয়ে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানের গেট দেখুন কত সুন্দরভাবে আর করে তুলেছে। দেখুন এখনও কাজ চলছে, তাই আমি আগে থেকে এসে দেখুন তুলে ধরছি। এই আপনারা যাতে কিভাবে আসবেন সেটাও জেনে নিন। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা মেট্রো করে এসে রবীন্দ্র সরোবর নেবে। আর একটা সহজ উপায় হচ্ছে সাউথ সেকশানে শিয়ালদা বজবজ লোকালে উঠে আপনারা নামবেন টালিগঞ্জ। মুদিয়ালি ক্লাবে হচ্ছে থিম আত্মা শুদ্ধি। এটা কীভাবে আসতে হবে, আপনারা রবীন্দ্র সরোবর মেট্রো বা শিয়ালদা বজবজ লোকালে টালিগঞ্জ লোকালে নেবেই মুদিয়ালি ক্লাব, ধর্মতলা থেকে রবীন্দ্র সরোবর বাস স্ট্যান্ডে নেবে মুদিয়ালি ক্লাবে চলে আসবেন, খুব সহজ উপায়। এরপর শিব মন্দির। সর্বদা হয়তো আজকের নামে পরিচিত নয়, হয়তো পাল যুগে জাঙ্গুলি অথবা অন্য যুগে আরও অন্য নামে মাতৃকা আমাদের উপাসনা গ্রহণ করিয়েছে। মা মনসার জয় হোক, সেইটা এখানে ফুটিয়ে তুলেছে। দেখুন মা মনসার সবে করে। শিব মন্দির ক্লাবে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো, এদের থিম হচ্ছে মনসা মঙ্গল, মধ্যযুগের এক অন্যতম গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য, যা দেবী মনসার মর্ত্যলোকে নিজের পুজো প্রচারের আখ্যান দিয়ে রচিত। এই কাব্যের মূল উপজীবী সেটাকে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। এখানের কাজ দেখুন, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। দেখুন কত সুন্দরভাবে সেই কাজগুলোকে ফুটিয়ে তুলেছে, সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এখানকার প্রতিমা দেখেও মুগ্ধ হয়ে যাবে, এক চালার ওপরে। আর পৌরাণিক যত শিল্প এগুলো মন্দিরে যেরকম থাকে এখানেও তুলে ধরা হয়েছে। আর মা মনসায় দেখুন, ওপরে দেখুন মাটির হাঁড়ি দিয়ে কত সুন্দরভাবে কাজ করে তুলেছে। আর প্রতিমা শিল্পী এক চালা বিশিষ্ট, কত সুন্দরভাবে। আর প্রত্যেকটা জায়গায় মা মনসার একে উল্লেখ করে তুলেছে, সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এই শিব মন্দির প্রাচীনতম পুজো, এরা প্রত্যেকবারেই ভালো পুজো করে থাকে এবং নিখুঁত
হাতের কাজ। এখানে দেখুন কত সুন্দরভাবে মা মনসা মঙ্গলের সব কিছু ফুটিয়ে তুলেছে এবং সব লিখিত উল্লেখও করে দিয়েছে সেগুলো। আর দেখুন এখানেও মা মনসা মঙ্গলের সব তৈরি করেছে। আর দেখুন সব কিছু ফুটিয়ে তুলেছে মা মনসা মঙ্গল কাব্যের। কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই প্যান্ডেল। আপনারা আসবেন, এখানে দর্শন করবেন, মুগ্ধ হয়ে যাবেন। আর লিখিত দেখুন প্রত্যেকটা মা মনসা মঙ্গল কাব্যে সব লিখিত তুলে দেয়। আর ওপরে কত সুন্দরভাবে কাজ করেছে কাপড় দিয়ে দিয়ে। এবারে এখানে হচ্ছে শিব মন্দির লেখা, আর এখানে পুরো বর্ণনা করেছে কত সুন্দরভাবে এই শিব মন্দিরের পুজো। আর এখানে পুরো মা মনসার মঙ্গলের কাব্য করে। নমস্কার বন্ধু, আজ আপনাদের দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির দর্শন করালাম। তাদের থিমও বলে দিয়েছি, তা এখানে আসতে হবে কিভাবে সেটাও বলে দিয়েছি। এই ছোট্ট ব্লগটি দেখার পর একটা লাইক, যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা।